তো ইনফার্টিলিটি মানে এই মেল বা ফিমেল আনএবল টু প্রডিউস কি নিউ অফস্প্রিং, মানে নতুন বাচ্চা হওয়ার চান্স যখন থাকবে না, সেই কেসটাকে আমরা কি বলছি, ইনফার্টিলিটি। তো এটা কি কি কারণে হয় আমাদের জানতে হবে। দেখ কি বলছে, দ্য কাপল আনএবল টু প্রডিউস চিলড্রেন ইন স্পাইট অফ আনপ্রোটেক্টেড সেক্স ইজ ডিউ টু ইনফার্টিলিটি। তার মানে কি, স্পার্ম ওভাম দুটোই ফিউশন হচ্ছে বা বা ওভাম নেই, বা স্পার্মের নাম্বার কম আছে, সব ডিফারেন্ট কজ হতে পারে। তো যার জন্য কি হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে। যেরকম মেলদের ক্ষেত্রে ইনফার্টিলিটির কজ কি কি হতে পারে, আমরা একটা পড়েছিলাম, অলিগোস্পার্মিয়া বলেছিলাম। সো ইন কেস অফ মেল, একটু টাইম এগুলো নোট করো। মেলের ক্ষেত্রে কজ গুলো কি, অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া মানে হচ্ছে কি, যে কত স্পার্ম, সরি, 1 লাখ স্পার্ম, মানে লেস দেন 1 লাখ স্পার্ম ইন 1 ml অফ সিমেন। 1 ml সিমেনের মধ্যে যদি 1 লাখের কম স্পার্ম থাকে, তখন তাকে আমরা বলি অলিগোস্পার্ম। তো ইন দ্যাট কেস এই মেলটা আনএবল টু প্রডিউস অফস্প্রিং, মানে নতুন বাচ্চা হওয়ার চান্স সেক্ষেত্রে জিরো হয়ে যায়। আবার একটা হয় আজুস্পার্মিয়া। আজুস্পার্মিয়া মানে কি, এই যে স্পার্ম গুলো তৈরি হয়েছে, স্পার্ম গুলো কেপেবিলিটি হয় না ঠিকঠাক করে, ক্যাপাসিটেশন মানে সুইম করার ক্যাপাবিলিটি পায় না। কারণ স্পার্ম তো বডির মধ্যে যাওয়ার পর সুইমিং করতে হবে, সুইমিং করে কোথায় যাবে, ফেলোপিয়ান টিউব। তো এখানে এই স্পার্ম গুলো ঠিকঠাক সুইমিং করার এবিলিটি নেই, দ্যাট ইজ আজুস্পার্মিয়া বলা হচ্ছে। তার মানে আজুস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, এগুলো সব কজেস অফ স্টেরিলিটি। আবার কি হতে পারে, দেখো, এই যে রিজন অফ ইনফার্টিলিটি মে বি ফিজিক্যাল। ফিজিক্যাল মানে বডির চেঞ্জ হতে পারে, যেমন ধর ফিমেলদের ক্ষেত্রে ইউট্রাসের ঠিকঠাক স্ট্রাকচার ঠিক নেই, ফেলোপিয়ান টিউবটার অনেক ন্যারো, যার জন্য হয়তো কন্ট্রাকশন এবিলিটি চলে গেছে, ফার্টিলাইজেশন হচ্ছে, কিন্তু সে আর এগিয়ে সামনের দিকে আসতে পারে না, তো একটোপিক ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার চান্স আছে। কনজেনিটাল, কনজেনিটাল মানে জন্মগত হতে পারে। কনজেনিটাল মানে ইউট্রাসের পজিশন প্রবলেম আছে, ইউট্রাসের যে এন্ডোমেট্রিয়াম লেয়ার ঠিকঠাক গ্রো করে না। ডিজিজ, যেরকম আমরা পড়েছিলাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলোও কিন্তু স্টেরিলিটি করাতে পারে। ড্রাগস, যারা কেউ যেমন ড্রাগস ট্রাগস অ্যাবিউজ করে, সো ড্রাগের অ্যাবিউজে ওটা প্রবলেম আসতে পারে। ইমিউনোলজিক্যাল, ইভেন সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল প্রেশার যখন আসে, সাইকোলজিক্যাল চেঞ্জ যখন আসে, মেন্টাল স্ট্রেস যখন আসে, তখন হরমোনাল ডিসব্যালেন্স হয়। হরমোনাল ডিসব্যালেন্স হলে ওভিউলেশন ঠিকঠাক হবে না, বা এন্ডোমেট্রিয়াম লেয়ার ঠিকঠাক গ্রো করতে পারবে না। তো ইন দ্যাট কেস ইমপ্লান্টেশনের চান্স অনেক কমে যাচ্ছে। তো এইগুলো ডিফারেন্ট কজেস আছে যার জন্য কি হতে পারে, আমার ইনফার্টিলিটি হতে পারে। মাথায় ঢুকলো? সব মেলদের ক্ষেত্রে কিছু কজ হতে পারে, ফিমেলদের কিছু কজ হতে পারে। মেলদের ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া, আজুস্পার্মিয়া, এগুলো কজেস অফ ইনফার্টিলিটি। আবার ফিমেলদের ক্ষেত্রে কি হতে পারে, ধর ওভাম ঠিকঠাক ফর্মেশন হচ্ছে না, সেকেন্ড হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার ঠিকঠাক ফর্মেশন হচ্ছে না, থার্ড হচ্ছে যে ইউট্রাস আছে যেখানে ইমপ্লান্টেশন হয়, সেই ইউট্রাসটাই অনেক ন্যারো হয়ে গেছে, খুব ছোট, ডেভেলপ ঠিকঠাক রুডিমেন্টারি কন্ডিশনে আছে। কনজেনিটাল, জন্মগত কি হয়েছে, গ্রো করেনি ঠিকঠাক, সেগুলো হতে পারে। এছাড়া সাইকোলজিক্যাল হতে পারে, ইমিউনোলজিক্যাল হতে পারে, ডিজিজ হলে হতে পারে। যেমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যদি লং টাইম কেউ ভোগে, এসটিডি রোগে ভোগে, তো তাদের ক্ষেত্রে চান্স থাকতে পারে। নর্মালি আমাদের সোসাইটিতে ফিমেলস আর ব্লেম করা হয়, ফিমেলকেই দোষী করা হয়, বাট মেলরাও ইকুয়াল দোষী হতে পারে। দোষী মানে কি, সে স্টেরাইল হতে পারে, ইনফার্টাইল হতে পারে, এইটা কিন্তু নর্মালি মানুষ ইজিলি ফিমেলকে ব্লেম করে। বাট স্পেশালাইজড হেলথ কেয়ার ইউনিটস লাইক ইনফার্টিলিটি ক্লিনিক্স ডায়াগনোস কারেক্টিভ ট্রিটমেন্টস করা যায়। মানে আমাকে প্রথমেই ডায়াগনোস করতে হবে কি প্রবলেম আছে, কার প্রবলেম, মেল নাকি ফিমেলের প্রবলেম আছে, সেটা প্রথমে ডায়াগনোস করতে হবে। ডায়াগনোস করে তার তার অনেক উপায় আছে। মানে কেউ যদি ইনফার্টাইল হয়, সে আবার
মানে বাচ্চা কনসিভ করাতে পারে, বা তার নিজের বাচ্চা, জেনেটিক্যালি তার নিজের বাচ্চা, বায়োলজিক্যাল বাচ্চা হতে পারে, তার অনেক মেকানিজম আছে। সেই মেকানিজম গুলো যার মধ্যে পড়ে দ্যাট ইজ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ART। মাথায় থাকলো এইটুকু? এইটুকু বুঝেছো? তো ART টা কি? ART হচ্ছে একটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, যেটা দিয়ে যারা ইনফার্টাইল, মানে যারা বেবি তৈরি হতে পারে না, যাদের, তাদেরকে আমরা হেল্প করতে পারি। কি কি মানে আগে জানতে হবে তার প্রবলেমটা কি। ধর কারো ইউট্রাসের প্রবলেম আছে, ইউট্রাসে কি হয়? ইমপ্ল্যান্টেশন হয়। তো ইউট্রাসে যদি প্রবলেম থাকে, আমি চাইছি জেনেটিক্যালি আমার বাচ্চাটাই, তো আমি কি করব? ওই ফিমেল থেকে ওভাম নেব। যার ইউট্রাসে ইমপ্ল্যান্টেশনে প্রবলেম আছে তাকে স্যারোগেসি করতে হবে, অন্য কোনো মাদারের ওম ভাড়া নিতে হবে রেন্টে, 9 মাস 10 দিন তার স্যারোগেট মাদার বলা হয় তাদের। ঠিক আছে? শাহরুখ খানের বাচ্চাটা দেখেছিস? লাস্ট বাচ্চাটা যেটা, আরিয়ান খান মনে হয় তিনি। ও আব্রাহাম, তো সে মনে রেখেছে। তো ওই যে লাস্ট বাচ্চাটা স্যারোগেট, স্যারোগেসি মানে তার মাদার ওম হচ্ছে অন্যের, জেনেটিক্যালি তার গৌরী খান এন্ড শাহরুখ খানের। তো এরকম করা যায়। ঠিক আছে? তো এই যে টেকনোলজি, তাকে আমরা কি বলি? ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তো এই টেকনোলজিটা কি কি ভাবে ইউজ হয় সেটা আমরা দেখি। ফার্স্টে দেখো IVF, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার, IVF, ইন ভিট্রো কেন বলা হলো? যদি বডির মধ্যে ফার্টিলাইজেশন, যেরকম নর্মালি বডির মধ্যেই ফার্টিলাইজেশন হয়, তখন তাকে আমরা বলি ইন ভিভো ফার্টিলাইজেশন। যদি বডির মধ্যে ফার্টিলাইজেশন, হিউম্যান বডিতে নর্মালি কি হয়? ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, তখন তাকে বলি ইন ভিভো ফার্টিলাইজেশন, রাইট? যদি কোনো সেলের মধ্যে কোনো রিয়াকশন করাচ্ছি, দ্যাট ইজ ইন ভিভো। কিন্তু লাইভ কোনো ল্যাবে এক্সপেরিমেন্ট করছি, দ্যাট ইজ ইন ভিট্রো। কোনো কিছু ল্যাবে যদি এক্সপেরিমেন্ট করি, দ্যাট ইজ ইন ভিট্রো। বাট কোনো কিছু অর্গানিজমের মধ্যে সেই এক্সপেরিমেন্টটা করি, তখন হয়ে যায় ইন ভিভো। ভিভো মানে উইথিন দ্য সেল। তো এখানে ইন ভিট্রো কেন কি? প্রসেসটা কি? খুবই ইজি। প্রসেসটা হচ্ছে এই দেখ, প্রসেসটা দেখ। ধর আমরা কি করছি, মেল ফিমেলটার প্রবলেম বা মেলটার প্রবলেম কিছু একটা ডায়াগনোস করলাম। ধর মেলটার প্রবলেম প্রথম দিয়ে ডায়াগনোস করলাম। মেলটার প্রবলেম মানে কি? মেল হয়তো স্পার্ম যে তৈরি করছে সে অ্যামাউন্ট অফ স্পার্মটা কম, দ্যাট ইজ অলিগোস্পার্মিয়া হয়েছে। তো আমরা কি করব? ওখানে ওভাম কালেক্ট করবো ফ্রম দ্য ফিমেল বডি, রাইট? দেন এই ওভামটাকে একটা পেট্রি ডিশে নেওয়া হয়, ওভাম যেখানে সার্ভাইভ করবে সেই মিডিয়াম দেওয়া হলো। আর যে মেল, তার থেকে যে সিমেন্টটা কালেক্ট করা হয় সেখানে কি আছে? স্পার্ম আছে, বাট স্পার্মের কাউন্ট, আমি ওখানে কি করতে পারি? স্পেসিফিক কিছু ভালো স্পার্ম, একটা স্পার্মকে ধরলাম, দিয়ে ডাইরেক্টলি মাইক্রো ইঞ্জেকশন দিয়ে ওই সেলের মধ্যে ঢুকিয়ে দেবো। কোন সেলের মধ্যে? ওয়ামটার মধ্যে। এই প্রসেসটাকে বলে ICSI, ইন্ট্রা সাইটোপ্লাজম। লিখিয়ে দেবো, আগে গল্প শোন, জিসটা মাথায় ঢোকা, তারপরে লিখিয়ে দেবো ICSI, ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে স্পার্মটা এন্ট্রি করে দিলাম। কোন সাইটোপ্লাজম? ওভামের। তাহলে ওভামের মধ্যে এবার ওভামটা মানে কি কন্ডিশনে ছিল? সেকেন্ডারি ওসাইট। সেটা এবার আবার সেল ডিভিশনে ঢুকবে, তার মেটাফেজ 2 পরের স্টেজে ঢুকবে, ঢুকে আলটিমেটলি ওভাম এন্ড ফাইনালি জাইগোট হয়ে যাবে। এবার জাইগোট হয়ে গেলে সেই পেট্রি ডিশের মধ্যে সে জাইগোট হলো। তো জাইগোটের পর সে কি করবে? ডিভাইড করবে। আবার ডিভাইড করে মানে ক্লিভেজ ফর্মেশন হবে, দেন মরুলা ফর্ম হবে। তার মরুলা কাকে বলে আমরা পড়েছি? 8 থেকে 16টা সেলকে মরুলা বলা হয়। 8 থেকে 16টা সেল মাস তৈরি হবে। এই মরুলার ফর্মে আমি 8টা সেল যদি হয়, জেনারেলি 8টা সেল যদি হয়, আমি কোথায় 8টা সেল মাথায় রাখতে হবে? যদি 8 সেল হয়, ফেলোপিয়ান টিউবের কাছে দেবো। যদি 16টা বা 16টা থেকে একটু বেশি সেল হয়ে যায়, তবে ইউট্রাসে পাঠিয়ে দেবো। মানে একটা ইউট্রাসে ট্রান্সফার করতে পারি বা ফেলোপিয়ান টিউবে দিতে পারি। ফেলোপিয়ান টিউবে তখন দেবো যখন 8 বা 8-এর কম সেল থাকছে। 8 থেকে 16 বা 16 থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, তখন আমার কোথায় দিতে হবে? ইউট্রাসে দিয়ে দেবো। তো ইউট্রাসের মধ্যে দিয়ে দিলাম, ফিমেলটার বডির মধ্যে। সেখানে ইমপ্ল্যান্ট হবে, ইমপ্ল্যান্ট হয়ে গেল, বাচ্চাটা ওখানে গ্রো করবে, মানে ফিটাসটা ওখানে তৈরি হবে। তার মানে বাইরে ফার্টিলাইজেশন হলো, বাট ইমপ্ল্যান্টেশন কোথায় হলো? বডির মধ্যে। তো এই জন্য এই প্রসেসটাকে বলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন, IVF। এমব্রায়ো ট্রান্সফার, এমব্রায়ো ফর্মে ট্রান্সফার করেছি, ET, তাই এমব্রায়ো ট্রান্সফার বললাম। মাথায় ঢুকলো? তো এইখানে কি ট্রান্সফার করলাম? জিপ্ট, ZIFT, জিপ্ট, জাইগোট ইন্ট্রা ফেলোপিয়ান ট্রান্সফার। জাইগোট ট্রান্সফার করেছি মানে মরুলা কন্ডিশনে।
8টার আগের সেল, 8-এর আগের সেল হলে জাইগোট কন্ডিশনে আমরা বলছি। এবার 8-এর পর যদি হয় 16 বা তার থেকে বেশি সেল হয়ে গেছে, তখন কোথায় দিয়েছিলাম? ইউট্রাস। তখন ইন্ট্রা ইউট্রাইন ট্রান্সফার, নামগুলো ওর পুরোর মধ্যেই আছে, খুব ইজি জিনিস। ইন্ট্রা ইউট্রাইন ট্রান্সফার, ইউট্রাসে কখন ট্রান্সফার করব? যখন 16টা বা তার বেশি সেল বেশি হয়ে যায়, সেবার 16টার কাছাকাছি সেল, তখন ইউট্রাসে ট্রান্সফার করলাম। আবার আর একটা ধর ঘটনা দেখি, ধর কারোর বডিতে গ্যামেটই তৈরি হচ্ছে না ঠিকঠাক, রাইট? বা এই যে স্পার্ম তৈরি হচ্ছে, ট্রাভেল করার এবিলিটি নেই বেশি, রাইট? তো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? গিফট গ্যামেট ইন্ট্রাফেলোপিয়ান টিউব ট্রান্সফার হচ্ছে, গ্যামেটটাকে ডাইরেক্টলি ট্রান্সফার করে দিতে পারে। মাল্টিপল মানে হরমোন ইউজ করা হয় তখন বডিতে, এক্সটার্নাল হরমোন, হরমোন ইউজ করে বডিতে সেই প্রোডাকশন রেট বাড়িয়ে দেওয়া হয়, দেন সেখানে ট্রান্সফার করতে, যেটাই এটা জিআইএফটি গিফট হল। গ্যামেটও ট্রান্সফার করা যায়, দ্যাট ইজ গিফট। আবার জাইগোট ফর্মেও ট্রান্সফার করা যায়, দ্যাট ইজ জিফট, যেটাই এফটি জিফট। আমরা সবগুলো লিখিয়ে দেবো, টেনশন নেই। এটুকু বুঝলাম। তার মানে ফার্টিলাইজেশন যখন বডির বাইরে হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি? ইনভিট্রো ফার্টিলাইজেশন। টেস্ট টিউব বেবি যেটাকে আমরা বলি, টেস্ট টিউবে কোনোদিন কিছুই হয় না, হয় পেট্রি ডিশে। পেট্রি ডিশের মধ্যে এমব্রায়োটা তৈরি করে, এমব্রায়োটা ওখানে বেবি বড় হবে না, বেবি বড় হবে মায়ের পেটের মধ্যেই। তো মায়ের পেটের মধ্যে ট্রান্সফার করতে হয়, মানে ইউট্রাসে ট্রান্সফার করতে হয়, পেটের মধ্যে দিলেও হবে না, পেটের মধ্যে দিলে হজম হয়ে যাবে। হ্যাঁ, ইউট্রাসে দিতে হবে, তো ইউট্রাসে গ্রো করবে। এবার সেই মা যদি ইউট্রাস ঠিকঠাক না থাকে, তখন আমাকে স্যারোগেসি করতে হবে, স্যারোগেট মাদার। মাথায় ঢুকলো? তো এই হচ্ছে বেসিক ফান্ডা। তো এখানে কি করছে দেখ, প্রসেসটা আমরা শিখি আগে, এই মেথডটা নোট করতে হবে, ঠিক আছে? কি বলছে দেখ, দেখ টেস্ট টিউব বেবি বা ফার্টিলাইজেশন টেক্স প্লেস আউটসাইড অফ এমব্রায়ো। কোথায়? আউটসাইড এন্ড এমব্রায়ো ইজ ট্রান্সফার। বডির বাইরে ফার্টিলাইজেশন করাচ্ছি, তারপরে এমব্রায়োটাকে ট্রান্সফার করছি। সো ফিমেল ইজ ইন্ডিউস টু প্রডিউস মাল্টিপল এগ অর ওভ। ফিমেলটাকে ইন্ডাকশন দেবো, আগে আগে শিখে নে, আগে শিখে নে, তারপর লিখবি। ফিমেলটাকে কি করব? মাল্টিপল এগ তৈরি করা। নর্মালি কটা এগ তৈরি হয়? একটা এগ এভরি মান্থে একটা। এবার আমি বাইরে থেকে ওভিউলেশন মানে করাচ্ছি, ওভিউলেশন করাচ্ছি মানে কি, তার আগে আমাকে গ্রো করাতে হবে। সো এফএসএইচ যদি বাড়িয়ে দিই আস্তে আস্তে করে, তো নর্মালি অনেকগুলো, এই যে নর্মালি হয় না টুইন্স, টুইন্স আগে আমরা হিউম্যান রিপ্রোডাকশন বলেছিলাম, টুইন্স দু ধরনের হয়। এই যে এই দুজন টুইন্স দেখি, হ্যাঁ এই দুজন কিরকম টুইন্স? এটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন্স। কেন বল? অ্যাপিয়ারেন্স আলাদা। মানে কি কন্ডিশন হয়েছে? মনোজাইগোটিক হলে এদের অ্যাপিয়ারেন্স সেম হতো, কারণ কি সেম ক্রোমোজোম থেকে এসছে। তো একটা জাইগোট তৈরি হলো, সেই জাইগোটটা থেকে মরুলা তৈরি হলো, এই মরুলার থেকে যখন ইমপ্লান্টেশন হচ্ছে, সেই সময় ব্লাস্ট প্লাস স্টেজে চলে আসছে। তো ব্লাস্ট প্লাস স্টেজে যদি এটা ভেঙে যায়, ধর সেই সময় মা খুব হেভি এক্সারসাইজ করেছে বা হাঁটাচলা করেছে, বা ও হতে পারে একটু প্রচুর হেভি ওয়ার্ক করেছে, এরকম কন্ডিশনে ভেঙে যেতে পারে। তো ভেঙে গেলে কি হয়, দুটো তিনটে হতে পারে। আমার কাছে একটা বাচ্চা পড়েছিল 2013 সালে, তিনজন, মানে তিনটেই ছেলে, তিনজনে ডাক্তার হয়েছে। হ্যাঁ মানে তিনজন, এবং ওরা স্কুলের পরীক্ষায় সব সব প্রায় সমান নম্বর পেতো, আইকিউ মোরলেস সেম। তো কারণ কি সেম জেনেটিক কম্পোনেন্টটা থেকে গেল। তো এরকম দুটো হলো, তো দুটো এমব্রায়ো গ্রো করছে এট এ টাইম ইউট্রাসে, দ্যাট ইজ ডাইজাইগোটিক টুইন্স বা ম্যাটার্নাল টুইন্স। আর ফ্যাটার্নাল টুইন্স বা মনোজাইগ, না সরি এটা মনোজাইগোটিক টুইন্স হলো, মনোজাইগোটিক টুইন্স বা ম্যাটার্নাল টুইন্স। আর ডাইজাইগোটিক টুইন্সটাকে বলে ফ্যাটার্নাল টুইন্স। সেটা কিরকম? এই যে এর দুজনের ক্ষেত্রে হচ্ছে কিরকম, নর্মালি একটা ওভারি থেকে একটাই ওভাম বেরোয় এভরি মান্থ, দেখা গেল দুটো ওভাম বেরিয়ে গেছে। সো দুটো ওভাম কেন তৈরি হয়েছে? কারণ এফএসএইচ লেভেলটা একটু হাই ছিল। সো এফএসএইচ লেভেল হাই থাকলে গ্রাফিয়ান ফলিকল, কারণ প্রাইমোডিয়াল ফলিকল তো অনেক সেই এমব্রানিক কন্ডিশন থেকেই আছে, সেটা আস্তে 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 হরমোন পেলে সেখান থেকে গ্রো করে যাচ্ছে। তো এখানেই যখন দুটো ওভাম তৈরি হয়ে যাবে, মানে দুটো সেকেন্ডারি সাইট তৈরি হয়ে যাবে, তো দুটো স্পার্ম যখন যাবে, স্পার্ম তো মাল্টিপল স্পার্ম যাবে। তো দুটো ওভাম পেলে, দুটো ওভাম মানে সেকেন্ডারি সাইট পেলে দুটো ফার্টিলাইজ করবে। তো দুটো ফার্টিলাইজ করলে দুটোই আস্তে 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 ইমপ্ল্যান্ট করলে দুটো বাচ্চা হয়ে যাবে। তিনটে হতে পারে, কারণ দুটো ওভারি রয়েছে আমাদের। তো এটা দুটো মেল হতে পারে, একটু ফিমেল হতে পারে, মেল ফিমেল হতে পারে, হোয়াট এভার মেবি। জেনেটিক্যালি তারা আলাদা, জেনেটিক ফিঙ্গারপ্রিন্টিং করলে আলাদা, কিন্তু এট এ টাইম এক ইউটারাসে গ্রো করেছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইজাইগোটিক টুইনস। দুটো জায়গা মাথায় ঢুকলো? তো এইখানে দেখ,
নর্মালি কি বলা হলো, ফিমেল একটা ওভাম তৈরি করে, বা যদি ফিমেল ওভাম তৈরি করতে পারছে না, এরকম একটা কেস হতে পারে। এইরকম কেসে আমরা কি করতে পারি, বাইরে থেকে হরমোন ইনডিউস করে ওভাম ফর্মেশন করাতে পারি, মাল্টিপল ওভাম তৈরি করা যায়। ঠিক আছে, তো দেখ, দেন এগ ইজ দেন কালেক্টেড। এগ মানে এখানে ওভামের কথা বলা হচ্ছে, সেকেন্ডারি ওসাইট ইজ কালেক্টেড ফ্রম দ্য ওয়াইফ অর ডোনার। ওয়াইফ মানে যার বাচ্চা হওয়ার তার কাছে, বা সে যদি না তৈরি করতে পারে তখন ডোনার থেকে নিতে হবে। স্পার্ম কালেক্টেড ফ্রম হাজবেন্ড অর ডোনার, বিকি ডোনার শুনেছিলি, সিনেমা দেখেছিলি? হ্যাঁ, কালেক্ট করা হবে। দেন ইনকিউবেট ইন দ্য কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম মানে পেট্রি ডিশে সেই এনভায়রনমেন্ট তৈরি করা রয়েছে, সেখানে জনকে রাখা হবে। তো তখন স্পার্ম বাবা জীবন নাচতে নাচতে টুক করে ঢুকে পড়বে, যদি স্পার্ম বেশি থাকে অ্যামাউন্ট, দেন ফার্টিলাইজেশন হবে। দেন কি হবে, ফর্ম জাইগোট। ইটস দেন ট্রান্সফার টু দ্য ইউটেরাস অফ ওয়াইফ। যদি ওয়াইফের ইউটেরাস ঠিক থাকে সেখানে করব, অর যদি ইউটেরাস ঠিক না থাকে তখন আমরা স্যারোগেট ওয়াইফ ডোন্ট, মানে কোনো একজন অন্য কোনো ফিমেল যার এন্ডোমেট্রিয়াম তখন কোন ফেজে থাকতে হবে, লিউটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজে থাকতে হবে, তো তাকে আগের থেকে সেরকম প্রিপেয়ার করতে হবে, সেই স্টেজের জন্য অপেক্ষা করতে হবে। তুই যদি মেনস্ট্রুয়েশন চলছে সেই রকম ফেজে দিলে হবে না, তুই যদি পলিফেরেটিভ ফেজ চলছে তখন দিলে হবে না, তোকে দিতে হবে লিউটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজ। তো সেই ফেজের জন্য অপেক্ষা করতে হবে, সেই ফেজে আমি যদি ট্রান্সফার করি সেখানে ইমপ্ল্যান্ট হয়ে যাবে। দেন ইমপ্ল্যান্ট এন্ড প্রেগনেন্সি কন্টিনিউ। সো টু টাইপস হতে পারে, একটা আছে জাইগোট ইন্ট্রাফেলোপিয়ান টিউব ট্রান্সফার, এখানে কি জাইগোট আর এমব্রায়ো উইথিন 8 ব্লাস্টোমিয়ার স্টেজ, 8টা সেল বা জাইগোট এই কন্ডিশনে যদি থাকে তখন আমি জিপ বলবো, ZIFT। সেটা কোথায় দেবো, ফেলোপিয়ান টিউবে ট্রান্সফার করবো, বুঝলে? আর একটা কেস হচ্ছে IUT, ইন্ট্রা ইউট্রাইন ট্রান্সফার। সেটা কি, এমব্রায়ো ট্রান্সফার এট 32 সেল স্টেজ, জেনারেলি 16 এর পর আরো বেড়ে যাচ্ছে সেল, 32 স্টেজ হয়ে গেছে, তো ইন দ্যাট কেস আমরা কি করতে পারবো, ইউট্রাসে দেবো। এর বলতো কমন সেন্স লাগে, বলতো কেন আমি এটা ইউট্রাসে দিচ্ছি, এটা তো আমি ফেলোপিয়ান টিউবে দিতে পারবো। সাইজে বড় না, ওখানে ইমপ্ল্যান্ট করে যাবে, ট্রোফোব্লাস্ট লেয়ার তৈরি হয়ে যাবে। ট্রোফোব্লাস্ট লেয়ার তৈরি হয়ে গেলে ফেলোপিয়ান টিউবের মধ্যে ইমপ্ল্যান্ট করে যাবে, আর ফেলোপিয়ান টিউবের মধ্যে ইমপ্ল্যান্ট করে যাওয়া মানে তাকে বলা হয় একটোপিক ইমপ্ল্যান্টেশন, তখন বাস্ট হয়ে যাবে, মরে যেতে পারে, তো অপারেশন করে বাদ দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমার সেলের নাম্বার খুব ইম্পর্টেন্ট, কতগুলো সেল নাম্বার আছে। এখানে টুইস্ট একটা কোশ্চেন আসতে পারে, যে বলবে যে 8টা সেল ছিল, তুমি কি প্রসিডিওরটা ফলো করবে, দ্যাট ইজ জিপট। যদি বলে যে 32টা সেল ছিল, তখন IUT, ইন্ট্রা ইউট্রাইন ট্রান্সফার, মাথায় ঢুকলো। সো কোন স্টেজে আমি ট্রান্সফার করছি, ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইনভিট্রো ফার্টিলাইজেশন না, এটা একজন ডক্টর ডিসকভার করেছিলেন কলকাতায়, 32 ইয়ার্স এজে উনি মারা যান, রেকগনিশন পাননি, কারণ তখন অনেক পলিটিক্স ছিল, অনেক কিছু ছিল। ডক্টর সুভাষিস মুখোপাধ্যায়, এক ডক্টর কি মত বলে একটা সিনেমাও আছে ইউটিউবে, আই থিঙ্ক এটা হচ্ছে 1990 সালের সিনেমা, 1990। ইরফান খান তখন সদ্য সদ্য অভিনয় করা শুরু করেছে, মরে গেছে, ইরফান খান, চিনিস তো, এসব জানতে হবে। তো মানে সুভাষিস মুখোপাধ্যায় অ্যাকচুয়ালি লেপ্রোসির উপরে কাজ করছে, লেপ্রোসি, লেপ্রোসি মানে কুষ্ঠরোগ যেটাকে বলি আমি। উনি কুষ্ঠরোগের উপরে ড্রাগ তৈরি করেছিলেন, বাট সেই সময় উনি পলিটিক্স এখানে তাদের জন্য রেকগনিশন দেয়নি, সে বর্ধমানে পাঠিয়ে দিল, লাইব্রেরি অ্যাক্সেস করতে দিল না, অনেক কিছু আছে। এবং সত্যি ঘটনা, উনি গাইনোকোলজিস্ট ছিলেন, উনি তৈরি করেছিলেন, মানে এই টেস্ট টিউব বেবি কনসেপ্টটা নিয়ে এসেছিলেন, কিন্তু রেকগনিশন পাননি, বিদেশিরা এগিয়ে গেল। যাই হোক, তো যদি ভবিষ্যতে আফটার 12 যদি সময় পাস সিনেমাটা দেখবি, ভালো। সো দেখ, আফটার 12 বলেছে, বাড়ি গিয়ে নয়। তো প্রসিডিওরটা বুঝতে পারলি? দেখ এখানে একটা ছোট্ট প্রসিডিওর বলা আছে, দেখ, the woman is given hormone to treatment of stimulate the egg production, হরমোন প্রোডাকশন, সেখানে কি হবে, ওভাম তৈরি হলো। সেকেন্ড পয়েন্ট দেখ, মাল্টিপল এগস আর টেকেন ফ্রম দ্য ওমেন্স ওভারি। দেন 3 নম্বর দেখ, in the lab the eggs are mixed with the main sperm cells and culture become fertilized হবে। যেই ফার্টিলাইজড হবে তখন 4 নম্বরে দেখ, ফার্টিলাইজড এগ অর এমব্রায়ো প্লেসড ইন দ্য ইনকিউবেটর 40 to 8 আওয়ার্স। ইনকিউবেটর কেন, 30, এই আমাদের টেম্পারেচারটা 37 ডিগ্রি ওটা মেনটেন করতে হবে, দিলে তো সে গ্রো করবে। অ্যান্ড দেন এমব্রায়ো ইমপ্ল্যান্টেড ইন দ্য হিউম্যান ইউটেরাস অর ফ্রোজেন
করে রেখে দিতে পারি ফ্রোজেন ফর্মে, দ্যাট ইজ ক্রায়ো প্রিজার্ভেশন ফর্মে রেখে দেওয়া যায়। মানে একজনের ফার্টিলাইজেশন হয়ে গেল, এদিকে যার বডিতে দেব তার এখনো লিউটিয়াল ফেজ আসেনি, তাহলে আমার কি করতে হবে? তাকে একটা জায়গায় স্টপ করে দিতে হবে, তাই না? নাহলে তো সেল তো বাড়তে থাকবে। বুঝতে পারছিস? ফার্টিলাইজেশন তো ধর আমি আজকে ফার্টিলাইজেশন করিনি, ফার্টিলাইজেশন হয়ে গেছে, এখন ফিমেলটা যার উম্বের মধ্যে সে গ্রো করবে তার এখন হয়তো পলিফেরেটিভ ফেজ চলছে, জাস্ট মেনস্ট্রুয়েশন শেষ হয়েছে, পলিফেরেটিভ ফেজ চলছে, তো এখন তার বডিতেও দেওয়া যাবে না। তখন আমি কি করতে হবে? এটাকে ক্রায়োপ্রিজার্ভেশন করে দিতে হবে, মানে একটা জায়গায় স্টপ করে দিতে হবে লিকুইড নাইট্রোজেনে -196 ডিগ্রি টেম্পারেচারে এটাকে স্টপ করে দিতে হবে, ফ্রোজেন কন্ডিশনে থেকে যায়। আবার বুঝতে পারছিস, ফ্রোজেন থেকে আমরা গিয়ে ডিফ্রস্ট করবো মাইক্রোওভেনে নিই, তাই তো? হ্যাঁ বলছি, ক্রায়োপ্রিজার্ভ করলে তারপর সেখান থেকে নিয়ে আবার ইমপ্ল্যান্ট করবো, বুঝেছিস? চল প্রসিডিওরটা গুলো নোট কর, একটু লিখে নাও। তো সিগনিফিকেন্সটা কি? এই একই কথাটা এখানেও দেওয়া রয়েছে, হ্যাঁ সে একই জিনিস। সিগনিফিকেন্সটা কি? ইনফার্টাইল যে মাদার থাকে তাদেরকে আমরা কি প্রমোট করছি যে না তাদের জন্য বাচ্চা হয়। মেন্স উইথ অলিগোস্পার্মিয়া, লো স্পার্ম কাউন্ট, তাদের ক্ষেত্রেও বেবি হতে পারে। এমব্রায়ো ক্যান বি ফ্রোজেন এন্ড ইউজড ফর ফিউচার, এমব্রায়োটাকে লং টাইমে ফ্রোজেন করে দিতে পারি ফিউচারে। ফ্রোজেন মানে এখানে বরফের নিজের বাড়িতে নয়, ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো প্রিজার্ভেশন। So cryopreservation is kind of ex situ conservation. Ex situ conservation. -196 ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইড নাইট্রোজেন ইউজ করা। তো সিগনিফিকেন্সটা নোট করে নেন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো জিপ্ট বোঝা গেল, আইইউটি বোঝা গেল। সো নেক্সট আর একটা মেথডস আছে, তার নাম হচ্ছে গিফট, গ্যামেট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার। কি আছে? গ্যামেট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার, মানে এখানে আমরা জাইগোট দিচ্ছি না, গ্যামেট দিচ্ছি। ওভাম ইজ কালেক্টেড ফ্রম ডোনার and transferred to the female who cannot produce। ধর যার বডিতে ওভাম তৈরি হয় না, আমরা ডাইরেক্টলি কি করতে পারি? বডির বাইরে ফার্টিলাইজেশন না করিয়ে, এই দেখ এই মেথডে দেখতে পাচ্ছিস, এই মেথডে আমি ডাইরেক্টলি এখানে কি করে দিচ্ছি? ওভামটা রিলিজ করে দিচ্ছি। বুঝতে পারলি? তো জেনেটিক্যালি ওই ফিমেলের হলো না ওভামটাকে, অন্য ফিমেল থেকে ওভাম নিয়ে আমি ট্রান্সফার করে দিতে পারি। তো এই যে গ্যামেট ট্রান্সফার করা হলো, সো দ্যাট ইজ গিফট, জিআইএফটি, গ্যামেট ইন্টারফেল। জেনারেলি ওভামের ক্ষেত্রেই আমরা এটা করি। যদি কোনো ফিমেল ওভাম তৈরি করতে পারছে না, ইন দ্যাট কেস আমরা ডোনার থেকে ওভাম কালেক্ট করি, সেই ওভামটাকে ট্রান্সফার করে দিই ফেলোপিয়ান টিউবের কোন রিজিয়নে? অ্যাম্পুলার রিজিয়নে, যেখানে ফার্টিলাইজেশন হয়। জেনেটিক্যালি আর ওর থাকলো না, না। তারপরে দেখ, বা স্পার্ম এন্ড ওভা আর ট্রান্সফার টু দ্য অ্যাম্পুলার, হ্যাঁ, টিউব দ্য হেল্প অফ লেপ্টোস্কোপি, ফার্টিলাইজেশন এন্ড ক্লিভেজ। লেপ্টোস্কোপি মানে হচ্ছে ছোট্ট একটা ফুটো করে ক্যামেরা দেওয়া থাকে, দুটো ফুটো করা হয়, একটা ফুটো করে প্রথমে ক্যামেরা পৌঁছে দেওয়া হয়, দিলে পুরো তো স্ক্রিনে দেখা যাবে যে পুরো ফেলোপিয়ান টিউবটা। তারপরে আর একটা ফুটো ছোট্ট করে তার মধ্যে দিয়ে নিডল ঢুকিয়ে দেওয়া হয়, সেই নিডল দিয়ে ওভাম স্পার্ম দুটো রিলিজ করে দেওয়া হয়। তো সেখানে ট্রান্সফার হয়ে গেল, ফার্টিলাইজেশন হয়ে গেল। ফার্টিলাইজেশন হয়ে গেলে যে নর্মাল প্রসিডিওর আছে, মরুলা ব্লাস্টুলা এইসব করতে 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 সে পঞ্চম ইউট্রাসে, ইউট্রাসে গিয়ে সে কি করবে? ইমপ্ল্যান্ট হবে, তারপর এমব্রায়ো, তারপর ফিটাস, দেন ফাইনালি 9 মাস 10 দিন পরে সুখবর, বুঝলি? মিষ্টি খাওয়াবি। সো ইউজফুল when the ফিমরি ফেল টু ক্যাপচার ওভাম। অনেক সময় কি হয়, ওভিউলেশন হচ্ছে অথচ ফিমরি ঠিকঠাক ক্যাপচার করতে পারছে না, কাকে? সেকেন্ডারি সাইডটা। তো সেকেন্ডারি সাইডটাকে ক্যাপচার না করতে পারলে সে ফেলোপিয়ান টিউবে পৌঁছবে না, ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুল রিজিয়নে পৌঁছবে না।
আর এমপ্লয়ার রিজনে যদি না পৌঁছে ফার্টিলাইজেশন হবে না, স্পার্ম যতই আসুক। তো ইন দ্যাট কেস আমরা এই প্রসেসটা গিফট ফলো করতে পারি, বা সে ওভাম তৈরি করছে কিন্তু যাচ্ছে না, তার বডি থেকে ওভাম নিয়ে নিতে পারি, জেনেটিক্যালি তখন তারই হয়ে গেল গল্পটা। বুঝেছো? মানে একটা কেস হচ্ছে সে ওভাম তৈরি করতে পারছে না, আর একটা সে ওভাম তৈরি হচ্ছে বাট ওভামটা কালেক্ট করতে পারছে না কারণ ফিমেল ঠিকঠাক কাজ করছে না। তো ইন দ্যাট কেস আমি কি করবো, ওভিউলেশন করিয়ে ওখান থেকে ওভামটা কালেক্ট করবো, দেন ওই পজিশনে জাস্ট পুট করে দেবো লেপ্টোস্কোপিক্যালি। বুঝেছো? তো তখন আমার সেখানে ট্রান্সফার হয়ে যাবে। সো ফিমেলস হ্যাভিং দ্য স্পার্মস অ্যান্টিবডিজ ইন দ্য সার্ভাইভাল সিকনেস। তো এখানে পৌঁছে দিলাম। আর একটা কেস হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন কখন করা হয়? যখন অলিগোস্পার্মিয়া ছিল, মানে স্পার্ম কাউন্ট কম, প্লাস যদি স্পার্ম গুলো ঠিকঠাক তৈরি না হয়, মানে ম্যাচিওর স্পার্মাটিড থেকে, মানে স্পার্মাটিড টু স্পার্মাটা জোয়া ম্যাচুরেশন ঠিকঠাক হতে পারছে না। ইন দ্যাট কেস আমরা একটা হেলদি স্পার্মকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই দেখো স্পার্ম ইজ ডাইরেক্টলি ইনজেক্টেড ইনটু দ্য ওভাম ইন দ্য কালচার মিডিয়াম, এন্ড জাইগোট অর এমব্রায়ো থেকে ট্রান্সফার করে দেবো ইউট্রাস বা ফেলোপিয়ান টিউব। তো এই কেসটাকে বলে আইসিএসআই, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা নোট করবে। আইসিএসআই টা নোট করবে। তো প্রথমে কি করা হচ্ছে দেখ, মাইক্রোপিপেট 60 মাইক্রনস এর একটা ওয়াইড ইউজ করা হলো টু জেন্টল সাকসেশন এন্ড হোল্ড দ্য এগ। সাকসেশন করে এগটাকে ধরে রাখা হলো। কেন ধরে রাখা হলো? কারণ একটা যদি আমি না ধরি, ওইখানে আমি স্পার্ম এন্ট্রি করাতে পারবো না, কারণ একটা এগ ফ্লোট করছে এদিক ওদিক করে মাইক্রো জলের মধ্যে, তাকে কি করে স্পার্ম এন্ট্রি করাবো, তাই না? সো হোল্ড করবো। 2 নম্বর দেখ, আ সিঙ্গেল হেলদি স্পার্ম টেকেন আপ বাই অ্যান্ড ইভেন স্মলার পেপটাইড, মানে পাইপেট, যেটা 7 মাইক্রন ওয়াইড, তার থেকে আরো ন্যারো 7 মাইক্রন একটা ওয়াইড একটা পিপেটের মধ্যে আমি কি একটা মাত্র স্পাম, যেটা হেলদি স্পাম, তাকে আমরা আইসোলেট করে নিয়েছি। দিয়ে এই পিপেটটাকে কার মধ্যে ইনসার্ট করে দেবো? ওই ওভামটার মধ্যে। দেন পিপেট উইথ দ্য স্পার্ম কেয়ারফুলি ইনসার্টেড ইনটু দ্য এগ এন্ড দ্য স্পার্ম ইজ পাম্পড আউট। স্পার্মটাকে পাম্প করে এর মধ্যে রিলিজ করে দেবো। তাহলে স্পার্ম এখন কোথায় চলে গেল? ওভামের মধ্যে। এবার দেখ, এবার পিপেট ইজ উইথড্রন, পিপেটটাকে সরিয়ে নেবো অ্যালং দ্য এগ টু ফার্টিলাইজ। সো নর্মালি ফার্টিলাইজেশন হবে। তারপরে ফার্টিলাইজেশন হয়ে গেলে জাইগোট, জাইগোট তৈরি হয়ে যাওয়ার পর সেটা মরুলা স্টেজে, যদি 8টা সেল বা তার থেকে কম থাকে তখন আমরা কি করবো, জিফট, যেটাই একটি, বা তার থেকে বেশি স্টেজ হয়ে গেলে আমরা চলে যাব আইইউটি, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। প্রসেসটা বুঝলে? যখন হেলদি স্পার্ম তৈরি হচ্ছে না, তখন আমরা একটা হেলদি স্পার্মকে বেছে নিয়ে এটা কাজ করতে পারি। দ্যাট ইজ আইসিএসএ। নোট করে নাও। সো এআই এখানে দেখ, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়। So it is useful in case either the male partner unable to inseminate, মেন পার্টনার ইনসেমিনেট করতে, মানে সিমেন রিলিজ করতে, প্রডিউস করতে আনেবল আছে, the female, or very low sperm count, the sperm রিলিজ হচ্ছে বাট স্পার্মে এই সিমেন্টার মধ্যে কাউন্ট, স্পার্ম কাউন্ট অলিগোস্পার্মিয়া, যেটা আমরা বলেছিলাম 1 লাখ এর কম স্পার্ম আছে 1 ml এর মধ্যে, এরকম কেস আছে। ইন দ্যাট কেস সিমেন অফ মেল পার্টনার অর ডোনার ইজ কালেক্টেড, কনসেন্ট্রেট করা হয়। কারণ কনসেন্ট্রেট করলে কি হবে? অলিগোস্পার্মিয়া, বুঝতে পারছিস? অলিগোস্পার্মিয়া মানে কি বলা হয়েছিল? 1 ml সিমেনের মধ্যে 1 লাখের কম যদি স্পার্ম থাকে। এবার এটা যদি কনসেন্ট্রেট করানো হয়, এমএলটা কমে যাবে, তো স্পার্মের ডেন্সিটিটা বেড়ে যাবে। সেইটা কনসেন্ট্রেট করে ইন্ট্রোডিউস টু দ্য ভ্যাজাইনা অর ইউটারাস অফ ফিমেল ইউটেরাইন, মানে আইইউ করা যেতে পারে। ইউটারাসের মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে, ইউটারাস কারণ ট্রাভেল করে ওখানে যাবে, ভ্যাজাইনার মধ্যে ট্রান্সফার করা যেতে পারে। এই কেসটাকে বলা হয় এআই, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এখানে হরমোন ইউজ করা হয়। ওখানে যেমন আমরা পড়েছিলাম ওভাম, হরমোন দিয়ে ওভাম ওভিউলেশন করিয়েছিলাম, এখানে আমরা হরমোন দিয়ে কি করতে পারি? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাতে পারি। বুঝেছো? এই যে বাইরে থেকে দেখবি
যারা একটু গ্রামের দিকে জানে, গরুগুলোকে ব্রিড করা হয় বাইরে থেকে, স্পার্ম নিয়ে এসে, হ্যাঁ, ব্রিডিং করানো। মানে এই গরুগুলোর কি হয়, স্পার্ম গুলো আসছে কোথা থেকে? অস্ট্রেলিয়া, হুম, নাইজেরিয়া, এইসব কান্ট্রিতে যে অন্য ব্রিড অফ কাউ রয়েছে, সেখান থেকে আমরা কি করি, স্পার্ম নিয়ে আসি। ওই ক্রায়োপ্রিজারভেশন প্রসেসে স্পার্ম কালেক্ট করা হয়, স্পার্মটাকে ক্রায়োপ্রিজার্ভ করে রেখে দেওয়া হয়, দিয়ে ট্রাভেল করিয়ে নিয়ে আসা হয় কোথায়, ইন্ডিয়ায়। এবার ইন্ডিয়ায় যখন কাউগুলোতে ইস্টার সাইকেল চলে, আমরা ইস্টার সাইকেল পড়েছিলাম, ইস্টার সাইকেল আর মেনস্ট্রুয়াল সাইকেল ডিফারেন্স পড়েছিলাম। ইস্টার সাইকেলে একটা পিরিয়ড হয় হিট পিরিয়ড বলেছিলাম, ডিউরিং হিট পিরিয়ড ওই স্পার্ম গুলোকে ট্রান্সফার করে দেওয়া, তখন একটা চান্স হচ্ছে ফার্টিলাইজেশন হওয়ার। তার মানে কি, জেনেটিক্যালি একবারে ডিফারেন্ট একটা স্পিসিস থেকে, মানে স্পিসিস সেম কিন্তু ভ্যারাইটি আছে, তো তখন কি হবে, দুজনের মধ্যে ফিউশন হয়ে যে বাচ্চাটা আসবে সেটা একটা নিউ ভ্যারাইটি আসবে। কারণ কি, এখানকার ভ্যারাইটি আর অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, তখন এইভাবে দু চারবার করে ব্রিড করতে করতে সেটা অনেকটাই অস্ট্রেলিয়ান ভ্যারাইটির মতোই চলে যাবে। তখন এদের মিল্ক প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি, বডি সাইজ অনেক বেড়ে যায়, বুঝলে? তো ওই যে স্পামটা নিয়ে আসা হয়, এই স্পামটা ক্রায়ো প্রিজার্ভেশন মেথডে স্টোর করে নিয়ে আসা। তো তাদের বডি থেকে স্পাম যখন কালেক্ট করা হয়, কি করা হয়, ওই সেম প্রসেস, হরমোন বডিতে ইনজেক্ট করে তাদের বডি থেকে স্পার্মের অ্যামাউন্টটা বাড়িয়ে না, হিউজ অ্যামাউন্ট অফ স্পার্মাটোজেনেসিস হবে, স্পার্ম গুলো কালেক্ট, বুঝলে? এবার এই যে এতগুলো মেকানিজম বললাম, এই এইদিকে সর, এইদিকে বা এইদিকে সর, কোনটা দিকে সর, হ্যাঁ, দেখতে পাচ্ছি না, হ্যাঁ আর একটু সর, হ্যাঁ ঠিক আছে, রাজেশ এইদিকে সরে যাও, তনুশ্রী একটু ভেতর দিকে চলে যাও। মুখগুলো দেখতে হবে, সুন্দর সুন্দর মুখ, না দেখলে ভালো লাগে। চলো, এই যে এতগুলো মেথড শিখলাম, এই মেথড গুলো ড্রব্যাক গুলো কি কি আছে? দিস টেকনিক্স আর পসিবল উইথ ফিমেল উইথ ড্যামেজ, যদি ইউট্রাইন ওয়াল থাকে, যদি ফিমেলের ইউট্রাইন ওয়ালটা ড্যামেজই থাকে, স্যারোগেসি ছেড়ে দাও, নর্মাল বডিতে জেনেটিক্যালি যদি আমি কারোর সেম বডি থেকে করাতে চাই, তার যদি ইউট্রাইন ওয়াল ড্যামেজ থাকে, ইমপ্ল্যান্ট হবে না। এর একমাত্র উপায় হচ্ছে স্যারোগেটের, স্যারোগেসি, স্যারোগেট মাদার। Require high precision, specialized professionals, and expensive instrument. So available few centers and available to few people only. কারণ এখানে মানি লাগবে রোকড়া, বুঝলি, টাকা পয়সার গল্প আছে, সেটা আমাদের যে ইন্ডিয়ায় সবার পক্ষে এটা করা সম্ভব নয়। মোটামুটি একটা আইভিএফ করতে আমি যেটুকু জানি 2 থেকে 3 লাখ টাকা বেসিক খরচা আছে, তারপরে সিচুয়েশন আলাদা, মানে ভালো জায়গায় আইভিএফ করতে। কিছু আনকোয়ালিফাইড ডাক্তার আছে যারা আইভিএফ করে, 40,000 মধ্যে অটোর পেছনে অ্যাড দেওয়া থাকে, 50,000 টাকায় হয়ে যান বাবা। মানে বাবা যদি প্রবলেম বাবার হয়। তো এইসব কেসে কি হয়, ওরা ঠিকঠাক গল্পটা হয় না লং টাইম, এবং এখানে ডেথ হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময়, বাবার নয় মায়ের, কারণ কি মায়ের পেটের মধ্যে ইমপ্ল্যান্ট হবে। তো এরকম কষ্ট আছে, তো সবার পক্ষে এই কষ্ট বিয়ার করাও সম্ভব নয়। তবে আরবান এরিয়া এখন অনেক এরকম আইভিএফ হচ্ছে। কেন হচ্ছে, কারণ দুরকম, 3 রকম কেস। আরবান এরিয়ায় যারা থাকে তারা অনেক স্ট্রেস বেশি নেয়, কারণ ওয়ার্কিং কন্ডিশনে থাকে, আইটি সেক্টর ফেক্টর গুলো জানিস প্রচুর চাপ ফাপ থাকে। হ্যাঁ, তো এত বেশি চাপ থাকে, হরমোনাল ডিসব্যালেন্স হওয়ার জন্য ওভিউলেশন ঠিকঠাক টাইমে হয় না, অনেক প্রবলেম আসতে শুরু। তারপরে এই যে ম্যারেজ এজ, অনেকে এই কেরিয়ার করতে করতে সাকসেস করতে করতে ধর 35-40 বছরের বিয়ে থাকবে, তো ইন দ্যাট টাইম অনেকের ক্ষেত্রে তারা ফেলিয়ার হয়ে যায়, তো তারা তখন এইসব আইভিএফ করে, এর থেকে ভালো অ্যাডপশন করে নিই, পপুলেশন কনস্ট্যান্ট থাকবে, রিজার্ভ থেকে একটা ফুল নিয়ে নিলাম বাচ্চা। So raise of several ethical, emotional, religious and moral issue in the society. কিরকম, যদি কারোর বাড়িতে আইভিএফ হয়েছে, পুরোনো দাদু দিদা যারা আছে, এ বাবা বাচ্চাটা তোর নয় কি হবে, আরে শোনাবে, আর দাদু দিদারা শোনাবে, মানে আগে একটা যারা মেন্টালিটি আছে, সব দাদু দিদা নয়, এখন মডার্ন দাদু দিদাও আছে, পুরোনো দিনের যারা আছে তারা একটু মোরালি তোকে ইয়ে করবে, এগুলো একটু ইস্যু আছে আর কি। বাচ্চাটা অন্যের পেটে হবে, মানে যেটা সারোগেসি হয়, কি বাবা অন্যের পেটে বাচ্চা, তা না আমার বাচ্চা নয়, এরকম অনেক কিছু এখন চলতে থাকে। ধর স্পাম ডোনার না হয়েছে, স্পাম তৈরি হচ্ছে না, তো ডোনার না হলো, তো সেখানে বাবা স্পামটা অন্যের, মানে জেনেটিক্যালি অন্যের বাচ্চা হয়ে গেল, তাহলে এই বাচ্চাটা আমার বাচ্চা নয়, সেই নিয়ে ওদের ইমোশনের অনেক টানাপোড়েন চলে, সাইকোলজিক্যালি তাদের মধ্যে অনেক প্রবলেম আসতে শুরু করে। তো এইগুলো হচ্ছে ড্রব্যাক, মাথায় ঢুকলো? ওকে, তো এই চ্যাপ্টার
আমাদের ছিল এতদূর। তোমাদের এই লাস্ট পেজ অফ এনসিআরটি এটা খোলো, মানে এই হেলথ এন্ড ডিজিজের লাস্ট পেজটা খোলো, লাস্ট পেজটা খোলো। লাস্ট পেজে এই গল্পগুলো দেওয়া রয়েছে, একবার ভালো করে রিডিং দিয়ে নাও। আমি আর খুলছি না, কারণ আমি এনসিআরটির এই পেজটা খুলেছি। তো আমার কি চাই? 64 পোলেন গ্রেন চাই। কোশ্চেন হচ্ছে হাউ মেনি পোলেন মাদার সেল রিকোয়ার্ড? শিওর? রাইট, 16, বিকজ 16 ইন্টু 4 দ্যাট ইজ 64 হয়ে যাচ্ছে, তাই তো? কারণ একটা পোলেন মাদার সেল থেকে 4টে পোলেন গ্রেন তৈরি হয়। ভেরি গুড। সো কোশ্চেন নম্বর 2, 64 মেল গ্যামেট আমার দরকার, ঠিক আছে? হাউ মেনি টাইমস মিওসিস রিকোয়ার্ড? মিওসিস, এটা যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে। আগে কোশ্চেনটা নোট করি। রিকোয়ার্ড, স্যার লেখেন একটু, আপনি তো কম্পিউটার ব্রেন। তারপরে করিনি। তো আমার কি চাই? 64 মেল গ্যামেট চাই। ওকে, তো কোশ্চেন হচ্ছে হাউ মেনি টাইমস অফ মিওসিস রিকোয়ার্ড ফর 64 মেল গ্যামেট তৈরি করতে? সৌরভ বল দেখি বাবা। হ্যাঁ, কতবার মিওসিস? 16 বার মিওসিস চাই, তাই তো? মিওসিস কবার চাই? গুডলি বল। হ্যাঁ, 8 বার। 16 বার। অনলাইন, অনলাইন মুখ 8 বার। 8 বার। 16। এই ক্যামেরাগুলো অন রাখ, ক্যামেরাগুলো সব অন রাখ। শ্রেয়া, শ্রেষা ক্যামেরা অন রাখ। দেখি শ্রেষা বলো। 16। বাপরে বাপ, এই তো মানে ফোনের মধ্যে ঢুকে গিয়ে শ্রেষাকে মেরে আসবে আসানসোলে পৌঁছে। 16, এই কোশ্চেন সিম্পল কোশ্চেন পাচ্ছিস না? 64 মেল গ্যামেট চাই। তো একটা পোলেন গ্রেন, ওয়ান পোলেন গ্রেন থেকে তৈরি হয় 2 মেল গ্যামেট, তাই তো? সো ওয়ান পোলেন গ্রেন থেকে যদি 2 মেল গ্যামেট তৈরি হয়, আমার চাই কি 64 মেল গ্যামেট, তাই তো? 64 মেল গ্যামেট মানে কটা পোলেন গ্রেন চাই? দ্যাট মিনস 32 পোলেন চাই। সো 32টা পোলেন তৈরি করতে গেলে কি হবে? 8টা পোলেন মাদার সেল লাগবে। 8টা পোলেন মাদার সেল লাগবে। তো 8টা পোলেন মাদার সেল 8 বার মিওসিস করলেই, মানে ইচ এন্ড এভরি পোলেন গ্রেন একবার করে মিওসিস করবে। সো 8 ইন্টু 4, সো 8 টাইমস কি চাই? 8 টাইমস মিওসিস চাই। দেখলি তো তোদের কনসেপ্টের কথা কোন সুন্দর ছিল বুদ্ধি। 8 টাইমস মিওসিস দরকার, বুঝেছিস? অঙ্কুশ বুঝলি কিছু? হ্যাঁ স্যার। এরকম কোশ্চেন আসতে পারে, তোরা কিছু বুঝতে পারছিস? আর এবার বলে দিচ্ছি, একটা পোলেন গ্রেন, পোলেন গ্রেন জানিস তো? পোলেন গ্রেনে 2 রকমের সেল থাকে, এই একটা সেল আর একটা এই সেল। এইটাকে বলা হয় ভেজিটেটিভ সেল, আর একটা কি বলা হয়? জেনারেটিভ সেল। ওকে, এই জেনারেটিভ সেলটা মাইটোসিস করে, দিয়ে 2টো মেল গ্যামেট তৈরি করে। এগুলো সব মেল গ্যামেট। 2টো কি তৈরি করে? মেল গ্যামেট তৈরি করে। তাহলে একটা পোলেন গ্রেন থেকে 2টো মেল গ্যামেট তৈরি বাই দ্য প্রসেস অফ মাইটোসিস। মাথায় ঢুকলো? এই 2টো মেল গ্যামেটের একটা মেল গ্যামেট হচ্ছে এগের সাথে ফার্টিলাইজ করে, আর একটা মেল গ্যামেট হচ্ছে পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করে। 2বার ফার্টিলাইজ হয়, তাই ডাবল ফার্টিলাইজেশন বলে। তো এই তার মানে পোলেন গ্রেন
8টা যদি পোলেন মাদার সেল হয়, 4টে করে পোলেন গ্রেন তৈরি হবে, একটা থেকে 4টে টেট্রাড ফর্মে 4টে তৈরি হয়। সো তার মানে 8 × 4 32টা হয়ে গেল। সো 32টা যদি পোলেন গ্রেন হয়, 64টা কটা হবে? মেল গ্যামেট হবে। মাথায় ঢুকেছে এবার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটায় 104 না 104 105, কোশ্চেনটা ভালো করে শুনবে। 105 পোলেন গ্রেন আমার রিকোয়ার্ড। কটা? 105টা পোলেন গ্রেন চাই। এটা তৈরি করতে গেলে আমি অপশন দিয়ে দেবো, বলবি হাউ মেনি টাইমস meiosis required. Option A 25, option B 26, option C 26.25, option D 27, C7 লিখে দিয়েছি, 27। দেখি অ্যান্সার বলো, অন্বেষা বলো। 27। ঠাকুর 27 হলে তো বেশি হয়ে যাচ্ছে। কেন? আমি তো চাই তো 105টা। একটা বেশি তো পাওয়া যাবে না। হ্যাঁ একটা পোলেন মাদার সেল তো ম্যাক্সিমাম 4টেই পোলেন গ্রেন দিতে। হ্যাঁ, তো 26 4বার করলে 104 হয়। 104, আমার তো চাই 105টা। 27 নম্বরটাকে তো পোলেন গ্রেনে কনভার্ট করতেই হবে 105 নম্বর পোলেন গ্রেন। স্যার এই যদি থিওরিটিক্যাল অ্যান্সার ধরা হয় 26.25 কারেক্ট হচ্ছে। কারণ কি 26 104 আর 0.25 ফর 1, বাট বাস্তবে তো এরকম হয় না। কারণ মিওসিস এরকম 0.25 এর জীবনে মিওসিস হয়, মিওসিস হবে 27 বার। তো টোটাল প্রোডাক্ট তৈরি হয়ে যাবে আমার 108টা, কিন্তু আমার চাই কত? 105টা। সো অ্যান্সার হবে 27। বুঝলে? কারণ পয়েন্টে মিওসিস হয় না। মাথায় ঢুকলো? এরকম টুইস্ট দিয়ে দিতে পারে ছোট্ট করে। তুই তো থিওরিটিক্যালি ভাবছিস ডিভাইড বাই 4 করে দেবো, যা হয় তাই আসবে। না, এটা হবে না। কারণ কি 0.25 0.5 এইসব তো মিওসিস হয় না। মিওসিস মানে কমপ্লিট প্রসেস। বুঝলে? সো নেক্সট কোশ্চেন। সাসপেন্সর সেলের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ সাসপেন্সর সেল? বলো গুটলি, বলো। দাঁড়িয়ে ভদ্রতা দেখিয়ে বল, মানে নিজের হাত নিজের থাপ্পড় লাগিয়ে নে। পাচ্ছিস না, ভুল বলছিস, নে থাপ্পড় লাগিয়ে নে। আরে লাগিয়ে নে জোর করে, জোর করে। আমি গেলে জোরে লাগবে। ঠিক আছে, আমি আসছি। হাই করে, মানে আওয়াজটা আমি শুনতে পাই। মা নইলে ঋদ্ধিকে দিয়ে মারাবো। হ্যাঁ, ঋদ্ধি উঠে পড়। কি এর থেকে কত জোরে থাপ্পড় দাও? না, থাপ্পড় খেলে মাথায় থাকবে। মার জোরে, মার জোরে। ঋদ্ধি উঠে দুটো লাগিয়ে দে। এবার বল, অ্যান্সার পারলি না, বসে পড়। এই তুই বস। বিজ্ঞান বলো। Pushes the developing embryo into the endosperm. Towards the endosperm for collection of nourishment. ঠিক কইছো, বসে পড়ো। সো সাসপেন্সর কি করে? পুশ দ্য এমব্রায়ো টুয়ার্ডস দ্য এন্ডোস্পার্ম ফর কালেকশন অফ নারিশমেন্ট। বুঝেছো? এমব্রায়োটাকে এন্ডোস্পার্মের দিকে ঠেলে রাখে, যার ফলে সেখান থেকে সেটা নিউট্রিশন পেতে পারে। বুঝেছো?
চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ঐশানী, তোর জন্য। ঐশানী বল, how many seminiferous tubule present in a male? একটা মেলে নাম্বার অফ সেমিনিফেরাস টিবিউল কত হতে পারে? আমিও তো জানি না, তুমি অ্যান্সার বলো। সে আমি জানি না, তুমি অ্যান্সার বলো। একটা রেঞ্জ আসবে, ওই রেঞ্জটা বলো। তোদের বুদ্ধির দৌড় দেখেছিস তো, শুধু মুখস্থ আর মুখস্থ। ও ঠিক জায়গায় পৌঁছেছে, কিন্তু তারপর আর বুদ্ধি খাটছে না, কারণ হরলিক্স খায়নি। দেখি ওর চিসা বাবা, এর জন্য পেন খাতা কলম চালাতে হচ্ছে। ওর চিসা 1500 থেকে 1800। আর প্রতিটা লোকেশনের মধ্যে 3 থেকে 4টে পয়েন্টস এই ছিল 250 টেস্টিকুলার লোবিউল, তো 250 তে ছিল 1 2 3, তো লোয়েস্ট হলে 250 হবে, হাইয়েস্ট হলে 750 হবে, তাই তো? তো রেঞ্জ হয়ে গেল 250 ইনটু 250 টু 750। টেস্টিস কটা আছে? দুটো। সো দাঁড়িয়ে গেল কত? 500 টু 1500। সো রেঞ্জ হবে 500 থেকে 1500। এনসিইআরটি লেখা, এখান থেকে জাস্ট এক্সট্রাকশন করা হলো। স্যার এরকম তো এনসিইআরটি তে লেখা নেই। আরে আসতে পারে, বুঝতে হবে তো তোমাকে জিনিসটা, নইলে তুমি ধরবে কি করে? এইবার এইখানে না ছোট্ট টুইস্ট করতে পারে, টেস্টিস বা টেস্টেস, TESTIS বা TESTES। সো TESTES মানে টেস্টেস মানে কি? টেস্টেস মানে দুটো। IS মানে একটা। সিঙ্গুলার প্লুরাল, ছোট্ট করে এখানে একটু গ্রামাটিক্যাল খেলা খেলে দিল। তুই টেস্টেস শুনে টেস্টেস মানে একটা হয়তো ভাবলি, ইন আ টেস্টেস করে দিল, হিউম্যান লিখলো না, টেস্টেস করে দিল, মানে ছোট্ট টুইস্ট করে দিল। টেস্টিস যদি বলে আলাদা, টেস্টেস বলে, টেস্টেস মানে দুইটা। আর পুরো হিউম্যান যদি বলে দেয় তখন দুটো তোকে ভাবতে হবে, হিউম্যান না ম্যানের। আচ্ছা নেক্সট কোশ্চেন কে বলতে পারবে? দেখি অন্বেষা, দাঁড়াও। অন্বেষা বলো, হোমোলোগাস অর্গান। আমি 3টে অর্গানের নাম বলবো, তাদের হোমোলোগাস অর্গানের নাম তুই বলে যাবে। ক্লাইটোরিস, হ্যাঁ, অর্গানের নাম জানতে চাইছি, টিস্যুর নাম জানতে চাইনি। ভেরি গুড, বসে পড়। বিজ্ঞান, দাঁড়াও। প্রোস্টেট গ্ল্যান্ড, স্কিন, স্কিনিস গ্ল্যান্ড, বস। রিদ্ধি, বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড, তার হোমোলোগাসের নামটা কি? বার্থোলিন গ্ল্যান্ড। দাঁড়িয়ে থাকো। ওকে, নেক্সট কোশ্চেন সৌরভ, তোমার জন্য। সৌরভ, প্ল্যান্ট নেবে না অ্যানিমেল নেবে? প্ল্যান্ট থেকে বলবো না অ্যানিমেল থেকে বলবো? প্ল্যান্ট থেকেই বলবো, ঠিক আছে?
চলো তুমি আমাকে বলো হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ অ্যাপোমেক্সিস। আগে অ্যাপোমেক্সিসটা কি বল, শুনেছিস নাম তো শোনাই হোগা। হোয়াট ইজ অ্যাপোমেক্সিস, যদি বলতে পারিস বুঝতে পারবি। হোয়াট ইজ অ্যাপোমেক্সিস, এনিওয়ান? হাত তোলো, বলো অভির হোসেন। গুড, এটা দাঁড়িয়ে বল, ভদ্রতা দেখা। Development of seed without fertilization. ডেভেলপমেন্ট অফ সিড উইদাউট ফার্টিলাইজেশন, ভেরি গুড। তো এর সিগনিফিকেন্স কি? এটা কি করা হয় এটাতে? মানে হ্যাঁ, এটা লাভটা কি? ফার্মারদের ফার্মারদের লাভ কি? লাভ, দাম কম দাম হয়ে যাবে। আমি একটু হেল্প করেছি কিন্তু, বল পারবি, বুদ্ধি কাটা। আরে শুধু জিনিসটা জানলে, জিনিসটা তো ইউটিলিটি বুঝতে হবে। ওদের অবস্থা দেখেছিস তো কি, বস। অন্বেষা বল, অন্বেষা বলবে বলে রেডি হয়েছে, বল। সো হাইব্রিড সিডটাকে যদি অ্যাপোমেক্টিক সিড হয়, আমরা ওই সিডটা প্রতিটা জেনারেশনে ইউজ করতে পারবো। মানে একবার সিড যদি আমরা পারচেস করি, সেই সিডটা ইয়ার আফটার ইয়ার সেটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারবো। সেটার জন্য আমার নতুন করে সিড পারচেস করতে হবে না। এখানে কি হবে, ফার্মারদের ক্ষেত্রে কস্ট কাটিং হবে, ফাইনালি আমাদের সবারই লাভ। পার্থেনোকার্পি কি? হ্যাঁ তুমি, এত সোজা কোশ্চেন কেউ জিজ্ঞাসা করে না, পুরো তোর নাম জিজ্ঞাসা করার মতন কোশ্চেনটা করলাম। হোয়াট ইজ পার্থেনোকার্পি? ফার্টিলাইজেশন অফ কি, তোর মাথা। দেখেছিস তো কাদেরকে পড়াচ্ছি, কি পড়াচ্ছি। বলো সৌর, হোয়াট ইজ পার্থেনোকার্পি? ন্যাচারালি অকারিং ফ্রুটস। ন্যাচারালি অকারিং, আর কোনটা ফ্রুটসটা ভাই আর্টিফিশিয়ালি হয়? হ্যাঁ, আর্টিফিশিয়াল ফুড কোনটা ভাই? ও আচ্ছা আচ্ছা, আমরা যেগুলো সব খাই আর্টিফিশিয়াল ফুড খাই, আর তুই তোর বাড়িতে যা আছে সব ন্যাচারালি। ও, এই রুদ্রাক্ষী বল। বলে আমি কেন, বল। উইদাউট ফার্টিলাইজেশন যে ফ্রুট গুলো হয় ডিউ টু, এবং রেজাল্টে কি হয়, সিডলেস ফ্রুট হয়। এরকম দুটো ফ্রুটের নাম বল যার সিড নেই। যেমন মাথা আছে বুদ্ধি নেই, ফ্রুট আছে সিড নেই, এরকম বল। অনেকগুলো গ্রেপস। আচ্ছা, আর ও, বসে বল দেখি ইস্পা, বলো, দাঁড়াও। জিমনোস্পানের ডাবল ফার্টিলাইজেশন হয় কি হয় না? শিওর? জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মের দুটো একটা ডিফারেন্স বল। মানে কি দেখে তুই বলবি এটা জিমনোস্পার্ম এটা অ্যাঞ্জিওস্পার্ম? সিড দেখে বলবি। আচ্ছা, কিরকম, একজনের সিট বড় হয়, একজনের সিট ছোট হয়? আমাকে এক গ্লাস বোতলে জল দিতে পারবে? লাফিয়ে পড়বো, লাফিয়ে ডুবে মরে যাবো এক গ্লাস জলের মধ্যে, বল। ও একটা সিট না কি বলছিল বলতে পারবে ওটা? ও ঠিক জায়গায় গেছিল বলতে পারেনি। এরা হচ্ছে, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল পড়াশোনা। নেকেড সি, আর একটা হচ্ছে কভার্ড সি, বুঝতে পার? তুই বসলি না, তুই দাঁড়া। কোনো কোশ্চেন যদি অ্যান্সার দিতে পারিস তখন বুঝতে পারবি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। রুদ্রাক্ষী দাঁড়াও, না তো শুরু হলো। আচ্ছা রুদ্রাক্ষী তুই বল, স্পারমিওজেনেসিস আর স্পারমাটোজেনেসিসের মধ্যে ডিফারেন্স। ফরমেশন অফ স্পার্ম হচ্ছে স্পারমিওজেনেসিস, আর স্পারমাটোজেনেসিসটা কি বল?
হোয়াট ইজ পারমিশন? তোরা কেউ বলতে পারবি দাঁড়িয়ে থাকা পাবলিক? হোয়াট ইজ পারমিশন? এই অনলাইনে পারমিশন বলতো এই ঈশিতা, নইলে বাড়িতেই দাঁড়িয়ে থাকবি। হোয়াট ইজ পারমিশন বল। Spermation is the process where the mature mature spermatozoa are released. ফ্রম হোয়ার? আর ওই আরে স্যারের সার্টোলিসেন্স। বাড়ির থেকে নয়, সার্টোলিসেন্স। আরে সার্টোলিসেন্স। আচ্ছা, সার্টোলিসেন্সের 3টে ফাংশন কে বলতে পারবে? এনিওয়ান? এই দাঁড়িয়ে থাকা পাবলিক ওখানে রেখে দাও। দাঁড়িয়ে থাকা কেউ বলতে পারবে সার্টোলিসেন্সের ফাংশন 3টে? 3 ফাংশন চাই, বলতে পারবে রুদ্রাক্ষী? এপিসিএইচ কি স্টিমুলেট করে? কি করে? আরে ভাই, ইনহিবিন তৈরি করে, যেটা ইনহিবিট করে, বন্ধ করে। এলএইচ কে স্টপ করে, যার ফলে টেস্টোস্টেরন সিক্রিশন বন্ধ হয়। আর একটা আনন্দবাজার পত্রিকা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে, একটা নিউট্রিশন দেয়। বসে পড়, হাফ বলিস হাফ বস। আচ্ছা, পুরোটা বল। যাই হোক, তোদের অবস্থা খুব ভালো। বসে পড়। চলো ভালো করে রিভিশন করে নাও আরেকবার। হিউম্যান রিপ্রোডাকশনটা কোশ্চেন দেবো। হ্যাঁ, এটা তো আছেই। এই অনলাইন